প্রশ্ন হলো টাকাটা তো উনি নিতেন, কিন্তু টাকাটা তো উনি ওনার কাছে থাকতো না, টাকাটা তো ওনার সাহেবের কাছে যেত। তাই জন্য ওই টাকাটা ওনার কাছে থাকতো না, অল্প টাকা থাকতো, সাহেবকেই ম্যাক্সিমামটা দিত। যে টাকার বিনিময়ে পেয়েছে, টাকা দিয়েছে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের নাম কেন সামনে আনছে না সিবিআই? সুজয় কৃষ্ণবর্ধনের তো বোর্ডে মাথাটা কে আর কবে বার করবেন? সিবিআই থেকে এটা বার করতে হবে। এরকম আরো কটা সালাম আছে যারা এরকম সাদা খাতা জমা দিয়ে পরবর্তীকালে টাকা দিয়ে চাকরিটা পেয়েছে। এখানেই বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি সিবিআই একটু নরম হয়ে যাচ্ছে। জমিটা বিক্রি করতে হয়েছিল যাদের টাকা দিয়েছে তাদের ভয়। কারণ আর এটা দেখুন না, এখন সুজয় কৃষ্ণ ভদ্র দিয়েছে, আরও এরকম কত ভদ্র এসে জমি বিক্রি করতে হবে। প্রথমত তো আপনি টাকা নিচ্ছেন, টাকা নিয়ে চাকরি দিচ্ছেন, এবার চাকরি যদি চলে যায়, চাকরি দিতে না পারেন তো টাকা ফেরত চাইতে তো আসবেই তো। এবং মারের ভয় টাকা ফেরত দিয়েছে, আর কারোর কিচ্ছু না। প্রশ্ন হলো টাকাটা তো উনি নিতেন, কিন্তু টাকাটা তো উনি ওনার কাছে থাকতো না, টাকাটা তো ওনার সাহেবের কাছে যেত। তাই জন্য ওই টাকাটা ওনার কাছে থাকতো না, অল্প টাকা থাকতো, সাহেবকেই ম্যাক্সিমামটা দিত। তাই জন্য টাকা ফেরত দিতে জমি বিক্রি করে দিতে হয়েছে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট হলো উনি কি করছেন না করছেন, কে কাজটা তো উনি বেআইনি করছেন। এবার এটা বিষয়টা দেখা হলো যে এতে একটা জিনিস প্রমাণিত হয়, পশ্চিমবঙ্গে কিভাবে টাকার বিনিময়ে মেধাকে স্যাক্রিফাইস করে অযোগ্যরা চাকরি পেয়েছে আর যোগ্যরা রাস্তায় বসে আছে। এটা কিন্তু আজকে পশ্চিমবঙ্গে প্রমাণিত। পশ্চিমবঙ্গে এটা প্রমাণিত যে আপনার যোগ্যতা থাকলে আপনি চাকরি পাবেন না, আপনি টাকা দিলে আপনি চাকরি পাবেন না। মারাত্মক যে অভিযোগ, এটাতে দেখুন তাহলে শুধু কিছু জনের অভিযোগ তদন্ত করে বেরিয়েছে 78 কোটি। আমি বলবো যদি ঠিকঠাক তদন্ত হয় 1000 কোটি টাকার বেশি এখানে স্ক্যাম। মিনিমাম আপনি যদি দেখেন প্রাইমারি আর সেকেন্ডারি মিলিয়ে প্রায় 80-90 হাজার চাকরি পেয়েছে 2011 থেকে 2025-এর মধ্যে। তার মধ্যে সিংহভাগই হচ্ছে বেআইনি, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। ম্যাক্সিমাম যারা যোগ্য তারা বাইরে বসে আছে, এবং খুব অল্প সংখ্যক যারা মেধার ভিত্তিতে পেয়েছে বা কোর্ট কেস করে পেয়েছে। কিন্তু ম্যাক্সিমামটাই হলো টাকার বিনিময়। প্রকৃত তদন্ত হোক। আমি তো সিবিআইকে বলবো, কেন এই যে ওনারা তদন্ত করছেন যে টাকার বিনিময়ে পেয়েছে, টাকা দিয়েছে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের নাম কেন সামনে আনছে না সিবিআই? তাদের কেন লুকিয়ে রাখছে? যারা এই টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের নামও সামনে আসা উচিত। চার্জশিটে এটা কেন জানালো না সিবিআই যে এই টাকাটা তাদের থেকে কোথায় যেত? কারণ এটা একটা বাচ্চা ছেলেও জানবে যে সুজয় কৃষ্ণ ভদ্র বা অরুণ হাজরা না যার নাম বললেন, ওনাদের এই ক্ষমতা নেই যে একটা চাকরি পাইয়ে দেওয়া, যদি না প্রশাসনের একদম উপর মহলের কোনো লোকের সঙ্গে জানাশোনা না থাকে কাউকে চাকরি পাইয়ে দেয়। সে প্রশাসনের উপর মহলের লোকটিকে যার ইনফ্লুয়েন্সেই চাকরিগুলো হতো। আজকে আপনি যদি টাকা নেন যে আমি চাকরি পাইয়ে দেবো, আপনি তো সেটা পাওয়াতে পারবেন না। আপনাকেও তো কাউকে দিতে হবে যে চাকরি ইস্যু করে। সেটা পর্ষদ হতে পারে, যারা অনুমোদন দেয় তারা হতে পারে, যারা একটা চাকরি পাওয়ার পর ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল, সেটা যে কেউ হতে পারে। সেটা কারা, এইটা আগে সিবিআইকে বার করতে হবে। এই সুজয় কৃষ্ণবর্ধনের তো বোর্ডে মাথাটা কে আর কবে বার করবেন? দেখুন, এই যে সিবিআই যে জিনিসগুলো লিখেছে এটা তো সবাই জানে যে কীভাবে সুজয় কৃষ্ণভদ্র টাকা নিতেন, পশ্চিমবঙ্গে টাকার বিনিময়ে চাকরি হতো। প্রশ্নটা হলো এই টাকাগুলো কাকে দেওয়া হতো যে চাকরিটা পাইয়ে দিত? কে পশ্চিমবঙ্গের কে এমন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি যে টাকার বিনিময়ে চাকরিটা পাইয়ে দিত? আজ সুজয় কৃষ্ণ ভদ্র চাকরিটা পান, উনি টাকাটা নিয়েছেন, উনি একটা মিডলম্যান হিসেবে কাজ করেছেন টাকাটা কারোর কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেটা কেউটা কে যার কাছে টাকাটা যেত এবং চাকরিটা হতো, সিংহভাগ যে বেআইনি চাকরি হয়েছে সেই টাকাটা কার কাছে যেত? সিবিআই এইটা কেন আজ অব্দি বার করতে পারলো না? আর কতদিন লাগবে সিবিআই এই বার করতে? এখন সিবিআই তো সেই এক গল্প বাইয়ে দিচ্ছে যেটা সবাই জানে। পশ্চিমবঙ্গের আজকে একটা নতুন যে একটা 1 বছরের শিশুও বলতে পারবে যে এই সুজয় কৃষ্ণ ভদ্র টাকা নিয়েছেন, টাকাটা গেছে কার কাছে, এটা আমরা কবে জানবো সিবিআই? এটা আপনি বললেন, একজনের নাম করে বললেন যে সালাম বলে একজন ব্যক্তি এই কথাটা বলেছে। সিবিআই থেকে এটা বার করতে হবে এরকম আরো কটা সালাম আছে যারা এরকম সাদা খাতা জমা দিয়ে পরবর্তীকালে টাকা দিয়ে চাকরিটা পেয়েছে। এটা তো তদন্তকারী সংস্থার একটা দায়িত্বের মধ্যে পড়ছে। আজকে একটা জিনিস ভাবুন তো, এই রকম যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে এদের জন্য যারা যোগ্য 2016 সাল থেকে তারা কিন্তু বাইরে বসে আছে, আজ অব্দি চাকরি পাচ্ছে না, আওতাস করছে।
হাত যে আমি ভালো পরীক্ষা দিয়েও কেন পাশ করলাম না। এই জন্য এটা সিবিআইয়ের দায়িত্বে পড়ে যে এই বেনিফিশিয়ারি কারা, এই বেআইনি নিয়োগের বেনিফিশিয়ারিদেরও কিন্তু বার করাটা সিবিআইয়ের দায়িত্বের মধ্যে পড়ছে। একজন এরকম কতজন সালাম আছে তাকে কিন্তু বার করতে হবে, যেটা আজ অব্দি সিবিআই করে উঠতে পারছে না। আর কতদিন, আজকে তো 2 বছরের ওপরে হয়ে গেল ইনভেস্টিগেশন, 2.5 বছরের বেশি সময় হয়ে গেল। আর কতদিন সময় লাগবে এদের এই বেনিফিশিয়ারিদের বার করতে, এই যে দুর্নীতি করেছে তার মাথা বার করতে আর কতদিন সময় লাগবে? দেখুন, এই যে সিবিআই এতটা বড় একটা দাবি করেছে, চার্জশিট দিয়েছে, এই চার্জশিটটা কদিন আগে দিলে হয়তো সুজয় কৃষ্ণমন্ডল বেলটা আটকাতে পারতো। এখন এই কথাগুলো বলে লাভ কি? যখন বেলের হিয়ারিং হচ্ছিল তখন এরা কি করছিলেন? প্রশ্ন কিন্তু সিবিআই এর এগেইনস্টে উঠবে, ওনাদের ইনভেস্টিগেশন এতদিনে এই অবধি এতদিন তাহলে কেন করতে পারেনি? এই বিষয়ে ইনভেস্টিগেট করতে গিয়ে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে। দেখুন, তারও পরিচয় সিবিআই দিতে পারছে না। কেন দিতে পারছে না? আপনি একজনের নাম ইনভেস্টিগেশনে উঠে এসছে যে তার কাছে টাকা থাকতো, তার সেই বিষয়ে আপনি কি ইনভেস্টিগেশন করেছেন? চার্জশিটে কোথায় লিখেছেন যে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসছে একটা ট্রান্সক্রিপ্ট থেকে, অডিও ট্রান্সক্রিপ্ট থেকে? আমরা সেটা তো ইনভেস্টিগেশন এজেন্সির দায়িত্বের মধ্যে পড়ছে যে জনৈক অভিষেক ব্যানার্জির নাম উঠে এসছে। এই ভদ্রলোকটি কে, আমি তার হোয়ার অ্যাবাউটস বার করি। কোথায় সেই প্রচেষ্টা? এখানেই কিন্তু সিবিআইয়ের ইন্টেগ্রিটি নিয়ে, সিবিআইয়ের ইন্টেনশন নিয়ে প্রশ্ন উঠছে। সিবিআই বলুক। প্রথমত আমি বলবো, ঠাকুরগড়ে কে? আমি তো কলা খাইনি। দ্বিতীয়ত, সিবিআই কেন বলছে না? আমিও উল্টে প্রশ্ন সিবিআইকে করছি। এত তো বলছে, সিবিআই একটা চার্জশিট দিয়ে বলুক যে আমরা এই তদন্ত করেছি, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটা হলো পরিচয়। কেন বলছে না? চুপ করে আছে কেন? এখানেই তো আমি আবারও বললাম, এখানেই প্রশ্ন আসছে, সত্যি কি সিবিআই চাইছে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সেটাকে বার করতে, বা এর মাথাটা কি? অনেক দিন ধরে তো ইনভেস্টিগেশন, সে তো গোল গোল ঘুরে যাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে টাকা দিয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে টাকা দিয়েছে। আরে সুজয় কৃষ্ণ ভদ্র থেকে টাকাটা কোথায় গেছে? এটা আজ অব্দি সিবিআই কি বার করতে পারছে না কেন? এর প্রশ্নটা এখানে। আজকে সিবিআইকে প্রমাণ করতে হবে। সিবিআই কিন্তু একটা প্রিমিয়ার এজেন্সি, সিবিআইয়ের ওপর ভরসা করে কোর্ট দিয়েছে। যদিও আমি বিশ্বাস করি এটা যদি কোর্ট মনিটর ইনভেস্টিগেশন না হতো, আজকের দিনে দাঁড়িয়ে সিবিআই কিচ্ছু করতো না, যেটা আমরা সারদানারদায় দেখেছি। কোর্ট মনিটর হচ্ছে বলে এইটুকুনি হচ্ছে, কিন্তু যে ভরসাটা কোর্ট রেখেছে, আজকে সিবিআইয়ের দায়িত্ব সেই ভরসাটা বজায় রাখার। নিজেদের ইন্টেগ্রিটি কিন্তু নিজেদেরকে এবার প্রমাণ করতে হবে, কারণ প্রশ্নের মুখে কিন্তু সিবিআই পড়ছে ওনাদের কার্যকলাপের মাধ্যমে। অবশ্যই গ্রহণযোগ্য, তার যে প্রপার প্রসিডিওর আছে সেকশন 65B, সেই মর্মে সার্টিফিকেট দিতে হবে এবং গ্রহণযোগ্য। এবং যদি দেখা যায় যে ওই কণ্ঠস্বরে যা কণ্ঠস্বর উঠে এসছে, তাই জন্য কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পল টেস্টও হয়েছে, সেগুলো যদি দেখা যায় যে এই কণ্ঠস্বরই যে যার কথা বলা হচ্ছে তার, তাহলে অবশ্যই গ্রহণযোগ্য। প্রথম কথা হলো, একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো যে কেউ হতে পারে। সিবিআইয়ের প্রথম দায়িত্ব তো এটা বার করা কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল, অরুণ হাজরা, এদের থেকে জিজ্ঞাসাবাদ করে সেই বিষয় কি ইনভেস্টিগেশন করেছে, কোথায় চার্জশিটে আছে। আমি দেখতে পাইনি। আমি খুশি হব যদি আপনারা আমায় দেখিয়ে দিতে পারেন এই বিষয়ে চার্জশিটে কোথায় কি লেখা আছে। এখানেই বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি সিবিআই একটু নরম হয়ে যাচ্ছে অন্য কোনো চাপে। সেই চাপটা কি? তার মানে সিবিআই তাহলে প্রকৃত তদন্ত করতে চাইছে না, বা তদন্ত করে এই ছোটোখাটো বড়োদের নিয়ে দেখাতে চাইছে, লোক দেখানো তদন্ত করছে। আজকে এইটুকুনি আমি আপনাকে বলবো, কোর্ট ইনভেস্টিগেশন বলে এইটুকুনি হচ্ছে, যদি কোর্ট না থাকে সেটাও হবে না। এবার আমরাও সিবিআইকে বলে দিচ্ছি অনেক হয়েছে, এবার আমরা সিবিআইকেও কিন্তু কোর্টের জবাব দিতে হবে। দেখুন, ওনাকে ডেকে পাঠিয়েছেন, উনি বক্তব্য রাখছেন। আমি জানি না, আপনি যখন বলছেন সত্যি হয়তো ডেকে পাঠিয়েছেন, বক্তব্য রাখছেন, ভালো কথা। কিন্তু উনি যে নারী আর শিশু কল্যাণের ওপর বক্তব্য রাখবেন, সবার আগে ওনাকে আমি প্রশ্ন করব, ওনার রাজ্যে, যেই রাজ্যে উনি মুখ্যমন্ত্রী, সেখানেই সব থেকে অসুরক্ষিত হচ্ছে নারী এবং শিশু। এবং তার প্রমাণ হলো প্রত্যেক দিনই প্রায় আমরা দেখছি কাউকে নয় ধর্ষণ করা হচ্ছে, বা কাউকে খুন করা হচ্ছে, বাচ্চাকে পাচার করা হচ্ছে। উনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, বরঞ্চ ওনার দলের কোনো লোক যদি এর সঙ্গে করেন, ওনাকে সাপোর্ট করছেন। উনি গিয়ে যাতে তদন্ত সঠিক না হয় তার ব্যবস্থা করছেন। আরজি করে আমরা দেখেছি কি হয়েছে। উনি বক্তব্য রাখছেন ভালো, অক্সফোর্ডে গিয়ে, কিন্তু আগে এটাও দেখা উচিত নিজের রাজ্যে উনি কতটা, ওনার রাজ্যে নারীরা আর শিশুরা সুরক্ষিত।
ঠিকই তো বলছে, আজকে পড়ুয়ারা তো চাইছে যাতে এই অচলাবস্থা কেটে স্বাভাবিকভাবে ফিরুক, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন চাইছে না। তাই জন্যই পড়ুয়ারা বলছে যে আমরা অচলাবস্থা মেটাতে চাইছি, আর আপনারা যদি না মেটাতে চান তাহলে আমাদের এই কঠিন ব্যবস্থা নিতে হবে, এর বাইরে উপায় নেই। এটা বুঝতে হবে স্টুডেন্টদের ইনিশিয়াল দাবিটা কী ছিল। তারা স্টুডেন্ট ইলেকশন চাইছে অন্যতম দাবি হিসেবে, এবং এখন তারা চাইছে যে এই অচলাবস্থাটা মিটুক। সেইখানে কোনো সৎ ইচ্ছে কিন্তু কর্তৃপক্ষ যদি না দেখায় তাহলে স্টুডেন্টরা যেটা বলেছে সেটাই করা ছাড়া ওনাদের কাছে তো আর কোনো উপায় নেই। হ্যাঁ, বিষয়টা কি বলুন তো, রক্ষকই হলো ভক্ষক। আমরা দেখছি শিক্ষক হচ্ছে কিভাবে টাকা দিয়ে শিক্ষক হচ্ছে, আর সেই শিক্ষক গিয়ে বাচ্চাদের পড়াচ্ছে যে ঘুষ দেওয়া মহাপাপ। সে কি করে, তার সেই মানে নীতিটাই তো নেই, সে পড়াতেই পারবে না। সেরকমই যে পুলিশ, অনেক এরকম পুলিশ আছে যে অনেক রকমভাবে মাইনের বাইরে ইনকাম হয়, তাই সে যখন পরীক্ষা দিচ্ছে সে সেটাই ফলো করছে, এবং ওই পরীক্ষা ওরমভাবে দিয়ে সে যখন আবার তার স্টেশনে ফিরবে সে সেই কাজটাই করবে। যার যেটা শিক্ষায় যে যেরমভাবে চাকরি পেয়েছে তার প্রতিফলনই আপনি আজকে দেখতে পাচ্ছেন। যদি শিক্ষক পশ্চিমবঙ্গের এরকম হয় যে টাকা দিয়ে শিক্ষকতা করেছে, সে শিক্ষাও সেরকম দেবে, আর সেরকম শিক্ষা দিলে তার প্রোডাক্ট আজকে এটা আপনি বলছেন সেটাই হবে।